আজ থেকে ফুরফুরা দরবার শরীফে শুরু হলো 3 দিনের ইশালে সবাব। আর ইশালে সবাবের প্রথম দিনই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে এবং কিছু অসৎ নেতার বিরুদ্ধে নিজের তীব্র ক্ষোভ উগরে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তার দাবি, স্নেহাশিস চক্রবর্তী প্রায় 13-14 বছর এলাকার বিধায়ক হলেও এলাকার জন্য 13-14 টাকারও উন্নয়নের কোনো কাজ করেননি। এমনকি একটি এলাকা সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকা হওয়ায় সেখানকার কোনো উন্নয়নও তিনি করেননি। এমনকি তার দাবি, কিছু অসৎ চরিত্রের নেতা যারা সবসময় সাম্প্রদায়িক হানাহানির বার্তাই ছড়িয়ে দেয়, কিন্তু ফুরফুরা দরবার শরীফ কোরআন থেকে যা শিখেছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাই চিরকাল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে এসছে। এমনকি এই ফুরফুরা শরীফে প্রতি বছর বাংলাদেশ থেকেও কয়েক লক্ষ ভক্ত আসে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ভক্ত সংখ্যা কত হবে তা তিনি পরিষ্কারভাবে না বলতে পারলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যাতে উন্নত হয় এবং ভারতের সাথে সম্প্রীতির বার্তা আবার আগের মতো একই জায়গায় চলে আসে, তার জন্য এখান থেকে দোয়া করা হবে বলে তিনি জানিয়ে দিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পবিত্র ইশালে সভা সাধারণ মানুষের জন্য দোয়া চাইবে। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি 1819 সালে 91 সালে এই ইসলামী সব কায়েম করেছে। এই ইসলামী সবের উদ্দেশ্য একটাই, এখানে এসে মানুষ 5 ওয়াক্ত নামাজটা মাগরিবের পরে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া এবং যারা ইসলামের সাথে আসবে, আমাদের সকলের মা বাপ আত্মীয় তাদের রুলের সাথে সব শেষে আমরা সারা বিশ্বের মানুষ জাতির জন্য আমরা দুটো হাত তুলে প্রার্থনা করে এই পবিত্র ঈশ্বর আমরা এখানে কেন আসি, কিছুর জন্য আসি। উদ্দেশ্য মন আমাদের একটাই, আমরা একসঙ্গে জামাতে নামাজ পড়ব এবং সন্ধ্যার পরে আমাদের জিকির আজকাল করা হয়, সেই জিকির আছে ঈশার নামাজ পড়ে এই রাত 9টা থেকে ধরুন বিভিন্ন দেশে আলেম ওলামা সাহেবরা আসে, তারা এসে এখানে বক্তব্য রাখে, ধর্মীয় বক্তব্য, ইসলামিক বক্তব্য, সাম্প্রতিক বক্তব্য রাখে। সারা ভিতরে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির সমাধি, 5 সন্তান তাদের সমাধি এবং এই ফুরফুরা শরীফে অগণিত গঞ্জের সোহাদা শহীদা হুজুরদের মাজার আছে, বড় বড় মহাপুরুষদের কবর আছে, মাজার আছে, সেটা জিয়ারত করে। এবং এই ফুরফুরা শরীফকে সামনে রেখে সারা ভারতবর্ষের আমরা একটা মানুষ আর একটা মানুষ, একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে নতুন একটা ঈদের উৎসব পাবো। শুধু স্যার দেখা যাচ্ছে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সারা দেশে বা রাজ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা চিরকাল ফুরফুরা শরীফ দিয়ে এসছে, কিন্তু সেই জায়গা থেকে সমাজে অন্যরকম বার্তা, অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখান থেকে ফুরফুরাতে কি বার্তা দেবেন? দেখেন, ফুরফুরা শরীফে যাদের গায়ে মানুষের চামড়া আছে, যারা মায়ের দুধ খেয়েছে, যারা সত্যিকারের বাপের জন্ম নিয়েছে, তারাই সম্প্রীতির বার্তাটা দেবে। তারা সবসময় মানুষের মিলনের কথা বলবে, একটা ধরনের মানুষ আর একটা ধরনের মানুষের শ্রদ্ধার কথা বলবে। আর যাদের রক্ত দোষ আছে, জন্মের দোষ আছে, যারা পশুর দুধ খেয়েছে, তারা তো সাম্প্রদায়িক আলোচনা করবে, তারা আগুন জ্বালাবার চক্রান্ত করবে। আর এটা করে থাকে কিছু অসৎ চরিত্র রাজনৈতিক নেতা নেত্রীরা করে থাকে। কেন ভারতবর্ষে যত রাজ্য আছে, 1 নম্বর হিন্দু, মুসলমান, শিখ, ইসাই ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা রাজ্য যদি 1 নম্বর দিতে হয়, সেটা পশ্চিমবাংলাকে দিতে হবে, এটাই বলতে পারি।
অর্থাৎ সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নাই। আর ফুরফুরা শরীফ থেকে বার্তারা, সম্প্রীতির বার্তারা শুধু দেওয়া হয়নি, এই সম্প্রীতির বার্তারা আমরা কোরআন থেকে পেয়েছি, আমরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে পেয়েছি। হুজুর সাহেব, এই ফুরফুরা শরীফের কিছুটা অংশ বাংলাদেশেও রয়েছে, বর্তমান যা বাংলাদেশের পরিস্থিতি সেটা নিয়ে কিছু বলবেন? বাংলাদেশে ভারতের যে এই টানাপোড়েন চলছে তার জন্য দোয়া চাইব, এইভাবে আশীর্বাদ করব, দোয়া চাইব যাতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশ এবং ভারতবর্ষে আমাদের যে মিলন ছিল সেটা যেন থাকুক, এই দোয়া চাইব। আর এখানে বাংলাদেশের মানুষ প্রচুর আসতো, জানি না কত আসছে আমরা এখন জানি না, তবে আমরা তো আমাদের দেশটাকে তো আগে, আমাদের দেশ আমাদের আগে, আমাদের সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশ কত টাকা অনুদান দেওয়া হয়েছে জানতে পারি কি? উনি বলেন না, বলতে পারবো না। তার মানে বলতে পারবো না, এখানে ডাল মে কুছ কালা হয়। খরচা করবে হয়তো 3 কোটি টাকা, আর সরকারের কাছে হিসাব যাবে 30 কোটি টাকা। বাদ দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে এবং ববি হাকিমের কাছে, আপনারা ফুরফুরা শরীফে কি কি করেছেন, আপনাদের যে দিয়েছেন, মানে এখান তো পর্যটক কেন্দ্রে দিয়েছে, কি কি করেছে তারা একটা লিখিত দিয়েছে, সেই কাগজটা আমাদের দেন, আমরা মিলিয়ে নিই। ওরা বলছে আমরা 20 করেছি, আর কাগজটা যদি আমাদের হাতে দেয়, 20-20টা করলে 20টা বলে হাঁ করেছে, আর 10টা করলে 10টা বলবো হাঁ করেছে, আমরা সেইটা মিলাবো। কারণ আমার মনে হয় কোন জায়গায় ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়। আর সেনাশিস চক্রবর্তী, আপনি চিন্তা করতে পারেন, আমার মনে হয় মানে 6 থেকে 8 মাস পরে লোক মুখ দেখলো কেউ জানে না। আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে, বাংলার মানুষ ওনাকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, আমার খুব ভয় হচ্ছে, বিশ্বাস করুন। সেটা আমরা যেভাবে একটা এমএলএ কে চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি, কারণ ওনার মধ্যে ওনার মন মানসিকতা আলাদা আছে, ওনার মন মানসিকতা আলাদা আছে। আমি খোলাখুলি বলছিলাম, ফুরফুরা শরীফের উন্নয়ন উনি চাই না। আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায়, আমাদের এই সামনে থেকে একটা মুসলিম আছে, আইয়া থেকে মশাট পর্যন্ত, ওইটাকে বাদ দিয়ে করেছে, কারণ ওই এলাকাটা পুরো মুসলমানরা বাস করে। চিন্তা করতে পারছেন? আজ থেকে 134 বছর আগে 1891 সালে নিজের বাড়িতে কিছু মানুষকে আমন্ত্রণ জানিয়ে আড়াইশের বাতাসা দিয়ে এই ইশালে সবাব অনুষ্ঠানের সূচনা করেছিলেন দাদা হুজুর, যার আসল নাম আলা হজরত পীর আলহামা শাহসুফি জনাব আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ। সেই থেকে 134 বছর ধরে একইভাবে ফাল্গুন মাসের 21, 22, 23 তারিখ ফুরফুরা শরীফে হয়ে আসছে ইশালে সবাব অনুষ্ঠান। আজ সেটা ইতিহাসে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষ শুধু নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ও দেশ ও বিদেশ এবং বাংলাদেশ থেকে এখানে এসে উপস্থিত হয় এই 3 দিনে। বর্তমানে এখানে বাংলাদেশের পরিস্থিতির কারণে বাংলাদেশি ভক্ত অনেকটাই কম, তবে জানা গেছে এই ফুরফুরা শরীফের সব থেকে অবাক করা বিষয় হলো এখানে 30 থেকে 40 লাখ মানুষ যে নামাজ পড়েন, তার জন্য কোনো মাইকের ব্যবহার করা হয় না, সবটাই হয় মুখে মুখে। আজও এই ফুরফুরা শরীফে 400 বছরের পুরনো মসজিদে বিনা মাইকেই আজান দেওয়া হয়। পরে এই ইশালে সবাব প্রসঙ্গে দাদা হুজুরের পপৌত্র শাওয়ান সিদ্দিকী সাংবাদিকদের জানান, 1891 খ্রিস্টাব্দ থেকে মুজাদ্দেদে জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ, যাকে বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয় সহ পূর্ব ভারতের দক্ষিণ এশিয়ার বুকে দাদা হুজুর পীর কেবলা নামে প্রসিদ্ধতা পায় বা চেনেন। যিনারি হাতে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইশালে সওয়াব। তো আমাদের প্রতি বছরই এই ইশালে সওয়াবে বিভিন্ন জায়গা থেকে মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাইহ ভক্ত মুরিদ ভালোবাসার মানুষেরা আসেন। তৎসহ বিভিন্ন মানুষেরা এই ইশালে সওয়াবে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এবং বা জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে, বাদ মাগরিব, বাদ ফজর, আধ্যাত্মিক শিক্ষা, জিকির, তালিম, ইলমে তাসাউফের জন্য
তারা আত্মশুদ্ধি করে থাকে। আর একটা বিষয়, এই রিসালা সাহেব যেহেতু ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে একটা সম্পর্কিত, সেহেতু এই রিসালা সাহেবটা একটা পার্মানেন্ট ডেট অনুযায়ী পরিচালিত হয়। আর রমাদান আমাদের 10 দিন অন্তর অন্তর একটা আমাদের সিস্টেমেটিক যে চাঁদের নিরিখে আমরা রমাদানের রোজা রাখি, তো সেটা মাঝে মাঝে আমাদের এই রিসালা সাহেব কেন্দ্রিকও আমাদের রোজা পড়ে যায়। বিগত 33 বছর আগে রমাদান পড়েছিল, আবার 33 বছর পরে রমাদান পড়েছে। তো আলহামদুলিল্লাহ একদিক থেকে আমাদের রিসালা সাহেব তার একটা বড় দায়িত্ব মেহমানদের মেহমানদারি করা এবং যথাযথ পরিষেবা দেওয়া। অপর দিক থেকে রমাদানুল মুবারক বা পবিত্র রমজান মাসের কিছু গুরুত্ব ফজিলাত অতিরিক্ত হওয়ার কারণে আমাদের যারা আসছেন আগত মেহমান তাদের আরও দায়িত্বটা বেড়ে গেছে, আর আমাদের মেহমানদারিরও দায়িত্ব বেড়ে গেছে। তাদেরকে পরিষেবা দেওয়ারও আমাদের প্রস্তুতিটা অনেকটাই বাড়াতে হয়েছে। আলহামদুলিল্লাহ যেভাবে বিগত এত বছর ধরে রিসালা সাহেব হয়ে আসছে, এখন এবছরও আমাদের সেই প্রস্তুতি আরও বরঞ্চ সুন্দর এবং আরও সমৃদ্ধ করে আমরা করার প্রচেষ্টা করছি। আল্লাহ আমাদের ছোট ছাত্রছাত্রীদের কাছে অবকাশ অত্যন্ত আনন্দের। পড়াশোনার চাপে এবং নিত্যনৈমিত্তিক টাস্কের ভারে যখন ছাত্রছাত্রীরা অবসন্ন ও ক্লান্ত হয়ে ওঠে, তখন অবকাশ তাদের দেয় মুক্তির আনন্দ। আর এই অবকাশের আনন্দ গ্রহণ করতে বিনোদনের বিভিন্ন মাধ্যমকে আঁকড়ে ধরে। এমনই অবলম্বন হিসেবে শিশু ও ছাত্রছাত্রীরা চলচ্চিত্রকে কাছে টানতে চাইল। আর তথ্য সংস্কৃতি বিভাগের শিশু কিশোর একাডেমির আয়োজনে চন্দননগর পৌর নিগমের ব্যবস্থাপনায় আজ থেকে চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের ছায়াছবি। শিশু কিশোর একাডেমির আয়োজনে 4 দিনের এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন এদিন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ সহ বহু বিশিষ্টজনেরা। প্রতিদিন 3টি করে শো চলবে। এই 10টি সিনেমা প্রদর্শিত হবে। তৃতীয় বর্ষের শুরুর দিনে সোনার কেল্লা সিনেমাটি প্রদর্শিত হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ সাংবাদিকদের বলেন, এবং দেখো ওদের ছবি দেখানো যায় না। তখন আমরা এই ফিল্ম ফেস্টিভ্যাল প্ল্যান করি, ছোটো করে শুরু হয়েছিল, আজকে বাড়তে বাড়তে এত বড় হয়েছে। এবং ইন্দ্রনীলদা যখন থেকে এমওএস হয়েছেন এই দপ্তরে আইএনসি ডিপার্টমেন্টে, উনি ভীষণই উৎসাহ দেন বলে এই কাজগুলো খুব ভালো হয়। এবং এই যে চন্দননগরে উনি গত 3 বছর ধরে করছেন, আমাদের এবার উনি যুক্ত করেছেন এবং কি কি প্ল্যান করা যায় এটা আমরা বসে বসেই কথা বলছিলাম। চন্দননগরে আর কী কী হতে পারে এগুলো কথা বলছিলাম। আসলে এই যে যত বাচ্চারা ভালো ছবি দেখবে, ভালো সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে, তত কিন্তু তাদের মনটা খুব নরম সফট হবে, অনেক কর্কশতা ভেতর থেকে চলে যাবে মানুষ যত সংস্কৃতির প্রতি আগ্রহী হবে। যেটা ইন্দ্রনীলদা এখানে করছেন, আমার মনে হয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। এটা করতে পারলে বাচ্চাদের ছোট থেকেই যদি আমরা বাচ্চাদের এইভাবে বড় করতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে বলে আমার মনে হয়। ছবি দেখার পাশাপাশি একটা ঘোষণা করা হলো ওয়ার্কশপে, এটা কতটা তাৎপর্য? এটা হচ্ছে হাউ টু মেক ফিল্ম। বাচ্চাদের দিয়ে আমরা এটা করেছি কলকাতায়, বাচ্চাদের দিয়ে আমরা ছবি একটা ওয়ার্কশপ করাই, তারপরে ওরা ছবি বানায়, সেই ছবি আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাই। তো আমরা চন্দননগরে এটাই কথা বলতে বলতে ইন্দ্রনীলের সঙ্গে কথা হচ্ছিল, তো এইখানকার বাচ্চারাও ছবিটা বানাবে এবং সেইখান থেকে আমরা বাছাই করে নেবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা এরকম কিছু, তাদের ছবি আমরা কলকাতায় দেখাবো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ চন্দননগরে যখন ফিল্ম ফেস্টিভ্যালটা হবে তখনও তাদের ছবিগুলো আমরা দেখাবো, যাতে বাচ্চারা আগ্রহী হয় এবং ভালো কাজ করতে আগ্রহী হয়। যাতে এটা ইন্দ্রনীলদা বলছিলেন যে আগামী দিনে এখান থেকে যদি সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহারা বেরোতে পারেন, সেরকম ভাবনা চিন্তা অবশ্যই আমাদের আছে। বর্তমান প্রজন্ম এখন মোবাইলে মুগ্ধ হয়ে আছে, তাদের থেকেই মুখ ফেরাতে কি এটা করবে না? মুখ ফেরানোর জন্য না, ওরা মোবাইলেই তো করে, ওরা অনেক ভালো ছবি তোলে, আমাদের চেয়ে মোবাইল অনেক বেশি ভালো বোঝে। সেইটাতেই ওদের আমরা খালি মোবাইলে কি করে একটা ছবি বানাতে হয়, কি দেখবেন আপনি একটা ক্যামেরা দিয়ে আপনি কি দেখতে চাইছেন, আসলে এইটুকুই আমরা ওদের কাছে কমিউনিকেট করবো। আমার দৃঢ় বিশ্বাস, আমরা কলকাতায় দেখেছি
অসাধারণ সব ছবি বানায় বাচ্চারা। আমার দৃঢ় বিশ্বাস যে চন্দননগরে যে সমস্ত বাচ্চারা আছে তারা আগামী দিনে অত্যন্ত ভালো ছবি বানাতে পারবে, এটা আমি বিশ্বাস। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। আগে যে ট্রেনগুলি তারকেশ্বর থেকে হাওড়া যেত, বর্তমানে সেই ট্রেনগুলি আরামবাগ গোঘাট হয়ে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ায় তারকেশ্বর স্টেশন থেকে যাত্রীদের ট্রেনে উঠতে প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হচ্ছে। এই রকমই প্রায় 6 দফা দাবি নিয়ে এদিন তারকেশ্বরের ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারকেশ্বরের স্টেশন ম্যানেজারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। পরে এ বিষয়ে ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চন্দন গড়াই সাংবাদিকদের সে কথাই জানিয়ে বলেন, আমরা ডেলি প্যাসেঞ্জার তারকেশ্বর বাস এবং ট্রেনের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমরা আজকে স্টেশন ম্যানেজার তারকেশ্বর স্টেশন ম্যানেজারকে একটা ডেপুটেশন দিচ্ছি। কারণ হচ্ছে অনেক ট্রেন গোঘাট এবং আরামবাগ থেকে যে ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলো রেট শেয়ার করে তারকেশ্বরের যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো যে পার্মানেন্ট ট্রেন সেই ট্রেনগুলো মানে ছাড়ছে না, সেই রেট শেয়ার করেই ট্রেনগুলোকে দেওয়া হচ্ছে। এর ফলে যেমন হচ্ছে 10টা 25-এর যে ট্রেনটা তারকেশ্বর হাওড়া ট্রেনটা, সেই ট্রেনটা গোঘাট বা আরামবাগের যে ট্রেনটা সেইটা টানা চলে যাচ্ছে। এর ফলে কিন্তু অনেক লেটে ছাড়ছে, 10টা 30, 10টা 35, 11টাতেও ছেড়েছে। এর জন্য আমরা একটা পৃথক ট্রেনে দাবি করেছি আজকে স্টেশন ম্যানেজারকে 10টা বা 10টা 10-এ সেই দাবিটা ওনারা সহমত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবেন এবং রেট শেয়ার না করে একটা নতুন ট্রেন এবং আরও কয়েকটা ট্রেন, মোট 6টি ট্রেনের দাবি আমরা আজকে জানিয়েছি। দাবিগুলো আপনার আজকে স্টেশনের কাছে যে দাবিগুলো নিয়ে গেছেন সেই দাবিগুলো যদি একটু বলেন। রেক শেয়ার না করে আমরা নতুন রেক দিয়ে নতুন ট্রেন চালানোর জন্য আজকে দাবি জানিয়েছি এবং 10টা 25-এর যে ট্রেনটা সেই ট্রেনটা গোঘাটের কারণে অনেক লেটে ছাড়ছে বেশিরভাগ দিনই, সেইটা রেক শেয়ার না করে আমরা নতুন একটা ট্রেন যাতে দেওয়া হয় 10টা বা 10টা 10-এ সেই দাবিটা জানিয়েছি এবং আরও মোট 6টি নতুন রেকের অর্থাৎ নতুন 6টি ট্রেন চালুর জন্য আমরা দাবি জানিয়েছি এবং আপ ডাউনে যে অনেক সময় গ্যাপে যে ট্রেনগুলো আছে সেই গ্যাপে ট্রেন যাতে দেওয়া হয় সেই দাবিটা জানিয়েছি। কোথায় এই ডেপুটেশন জমা দিলেন? এটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল ম্যানেজার হাওড়াকে দেওয়া হয়েছে থ্রু স্টেশন ম্যানেজার তারকেশ্বর পক্ষ থেকে। স্টেশন ম্যানেজার কি আশ্বাস দিলেন? উনি সহমত হয়েছে 10টা বা 10টা 10-এ একটা ট্রেন চালুর জন্য উনি তদবির করবেন। আপনার নাম? চন্দন গড়াই, টিচার, তারকেশ্বর। ধন্যবাদ। পরবর্তীতে যাত্রী সুরক্ষায় আরও যে সমস্যাগুলো আছে সেগুলো পুনরায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং হাওড়া ডিভিশনের যে ম্যানেজার তাকেও দাবিপত্র দেওয়া হবে। পরবর্তীতে তারকেশ্বর স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হবে। আপনার নাম? চন্দন গড়াই, তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24।